পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 4 নম্বর যে স্কুল আছে গণিত বিষয়ের, সেই 4 নম্বর স্কুল হচ্ছে বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ। এই স্কুলটার আমরা 1-এর দাগ এবং 2-এর দাগ মানে পার্ট 1টা কমপ্লিট করে ফেলেছিলাম। এখন আমরা এই স্কুলটা কিন্তু 3-এর এবং 4-এর মানে যেগুলো বড় প্রশ্ন এবং জ্যামিতি সেগুলো কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। 3-এর দাগে দেখো কী আছে, 3-এর দাগে দেখো যে দিচ্ছে যেটা নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 3টে আমরা সবগুলোই করে দেবো। প্রথম প্রশ্ন দেখো কী দিয়েছে কয়েকটা। রিয়া ও ময়না 25টি তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। প্রত্যেকটি তরমুজ তারা 60 টাকা দরে বিক্রি করেছে। প্রত্যেকটি তরমুজ তারা 40 টাকা দরে কিনেছিল। তাদের লাভের পরিমাণ তারা সমান ভাগে ভাগ করে নিল। তাহলে তারা প্রত্যেকে কত করে টাকা পেল? এটা অঙ্ক দিয়েছে। অঙ্কটা কীভাবে হবে? প্রথম হচ্ছে কী দিয়েছে, যে রিয়া ও ময়না 25টি তরমুজ নিয়ে বাজারে গেছে। প্রত্যেকটি তরমুজ তারা 60 টাকা দরে বিক্রি করেছে। তাহলে 25টা তরমুজ কিন্তু তারা 60 টাকা করে বিক্রি করেছে। তাহলে প্রথমে কী লিখব, প্রত্যেকটি তরমুজের দাম 60 টাকা। প্রত্যেকটি মানে কি? একটি, মানে একটি তরমুজের দাম 60 টাকা। ওকে, তাহলে 25টা তরমুজ নিয়ে গেছে। 25টি তরমুজের দাম কত হবে? 60 গুণিত 25 টাকা। তাহলে কত হবে? এটা 1500 টাকা। 1500 টাকা। এখন একটি তরমুজ কিনেছিল 40 টাকায়। তাহলে একটি তরমুজ কিনেছে 40 টাকাতে। তাহলে 25টি তরমুজ কিনেছে কত টাকাতে? 40 গুণিত 25 টাকাতে। উত্তর কত হবে? 1000 টাকা। তাহলে 1000 টাকায় কিনেছে, 1500 টাকায় বিক্রি করেছে। ওকে, তাহলে মোট লাভ কত হলো? অতএব মোট লাভ হবে 1500 মাইনাস বিয়োগ 1000 টাকা। তাহলে 1500 টাকা থেকে 1000 টাকা বিয়োগ করলে কত টাকা থাকছে? 500 টাকা। তাহলে দুজনের মোট লাভ কত টাকা হলো? 500 টাকা। এবার একজনের মোট লাভ কত টাকা হলো? অতএব একজনের লাভ হবে 500 ভাজিত 2 সমান 250 টাকা। তাহলে দুজনের মোট লাভ ছিল 500 টাকা, একজনের মোট লাভ হলো 250 টাকা। তাহলে এখানে কী হচ্ছে, তাদের লাভের পরিমাণ সমান ভাগে ভাগ করে নিল। তাহলে তারা প্রত্যেকে কত টাকা করে পেলো? তাহলে কী উত্তর লিখবে? যখন লাস্ট লাইন দেখো এই যে তারা প্রত্যেকে কত টাকা পেলো, এখানে লিখবে তারা প্রত্যেকে 250 টাকা করে পেলো। ওকে, এই যে অঙ্কটা যাবে কিন্তু করতে হবে, তোমরা দেখে নাও ভালো করে একবার। আর এই ভিডিওগুলো তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু প্রশ্নবিচিত্রার সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করেই ফেলতে পারে। ওকে, এবার চলে আসো কয়েকটা কী দিয়েছে সরল করো। আমরা প্রথমে সরল করাটা খাতায় টুকে নিই। আচ্ছা, আমি বলে রাখি, আমরা যখন সরল করো অঙ্কগুলো করব, আমরা কিন্তু অবশ্যই বদমাস নিয়ম মেনে কিন্তু অঙ্কগুলো করব। তো বদমাস নিয়ম অনুসারে কিন্তু প্রথমেই থাকে প্রথম বন্ধনীর কাজ। প্রথমে থাকে অ্যাকচুয়ালি বন্ধনীর কাজ। বন্ধনীর মধ্যে প্রথমেই পড়ে রেখা বন্ধনী। এখানে যেহেতু রেখা বন্ধনী নেই, রেখা বন্ধনী মানে এরকম উপরে একটা রেখা থাকবে। তো যেহেতু এখানে কোনো রেখা বন্ধনী নেই, তাই আমরা এখানে প্রথম বন্ধনীর কাজ প্রথম করব, তারপরে করব দ্বিতীয় বন্ধনীর কাজ মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে করব তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেটের কাজ কিন্তু আমরা করব। ওকে, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা প্রথম করব। তাহলে যেমন লেখা আছে, লিখে দিই 54 গুণিত 7 বিয়োগ 7 যোগ সেকেন্ড ব্র্যাকেট 50 বিয়োগ 5 থেকে 3 যোগ করলে, এই 5 থেকে 3 যোগ করলে কত হবে? 8 দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে 8 লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আবার লিখো 54 গুণিত 7 বিয়োগ 7 যোগ 50 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 50 থেকে কিন্তু 8 বিয়োগ করলে হবে 42। এখন সেকেন্ড বন্ধনী আমাদের উঠে যাবে। এখন এখানে দেখো কোনো কিছু চিহ্ন নেই। এখন এখানে কোনো চিহ্ন নেই মানে এখানে অব আছে। অব মানে গুণ বা অফের বাংলা হচ্ছে এর। সরল করতে আমরা এখানে এর বলতে পারি। এবার এই এর মানে হচ্ছে গুণ, তাহলে এই দিয়ে আমরা 8 দিয়ে আমরা এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম।
এখন বি ও, ও মানে অফ, অফ মানে আমার এখানে এর, তাহলে বি মানে ব্র্যাকেটের কাজের পরে কোন কাজ হবে, এই অফের বা এর কাজটা হবে, বা এখানে গুণিত চিহ্নর কাজটা হবে। তাহলে 54 গুণিত 7 বিয়োগ 7 প্লাস 42কে যদি আমরা 8 দিয়ে গুণ করি কত হবে, এটা 336। তারপরে হবে 54 গুণিত 7 বিয়োগ 336কে 7 দিয়ে যোগ করলে হবে 343, এই 43। এবার 54কে 7 দিয়ে গুণ করো, 378 বিয়োগ 343, উত্তর হবে বিয়োগ করলে 35। দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু তোমরা অবশ্যই সলভ করাগুলো করবে। ওকে, এরপরের যে অঙ্কটা দিয়েছে দেখো, গয়ের অঙ্কটা দেখো, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গমিটার হলে বাগানটিকে ঘিরতে কত মিটার বেড়া দিতে হবে? প্রতি মিটার বেড়াতে 8 টাকা খরচা হলে মোট কত টাকা খরচ পড়বে? দেখো ভালো করে অঙ্কটা, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গমিটার হলে, একটা বর্গাকার বাগান বলেছে, তাহলে আমরা প্রথমে একটা বর্গাকার বাগান এঁকে ফেলি। একটা বর্গাকার বাগান আঁকলাম যার 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। ওকে, একটা বর্গাকার বাগান আঁকলাম। এখন এই বর্গাকার বাগানের ক্ষেত্রফল দিয়েছে 144 বর্গমিটার। এখন বাগানটিকে ঘিরতে কত মিটার বেড়া দিতে হবে? ওকে, তাহলে 100 ক্ষেত্রফল কত দিয়েছে বাগানটার? ক্ষেত্রফল সমান 144 বর্গ মিটার। তাহলে আমরা যদি ক্ষেত্রফল এটা দেয়, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। ওকে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান √144। 144 মানে কত? 12 গুণিত 12। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হলো? 12 মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, তাহলে পরিসীমা কত হবে? অতএব পরিসীমা সমান 4 গুণিত একটি বাহু। তাহলে 4 গুণিত 12 মিটার, 4 বারং কত হবে? 48 মিটার। তাহলে পরিসীমা কত বেরোলো বাগানটার? 48 মিটার। এবার প্রশ্ন হচ্ছে যে প্রতি মিটার বেড়া দিতে 8 টাকা খরচা হলে মোট কত খরচা হবে? তাহলে 1 মিটার বেড়া দিতে 48 টাকা খরচা হলে, তাই 1 মিটার বেড়া দিতে 8 টাকা খরচা হলে 48 মিটারে কত খরচা হবে? তাহলে কী লিখব? 1 মিটার বেড়া দিতে 8 টাকা খরচ হলে 48 মিটার বেড়া দিতে খরচ হবে 48 গুণিত 8 টাকা। তাহলে 48কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 384 টাকা। তাহলে কত টাকা খরচা হবে পুরো বাগানটা বেড়া দিতে? 384 টাকা। তাহলে এখানে উত্তর কী লিখবো? এখানে মোট কত খরচা হবে? 384 টাকা। ওকে, এবার চলে আসো পরের প্রশ্নটা কী দিচ্ছে, ঘরেরটা দেখো। পঞ্চম শ্রেণীতে পাঠরত ইমনের বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো। ওকে, তথ্যগুলো চিত্রলেখর মাধ্যমে প্রকাশ করো। এখন 6টি নম্বরের জন্য একটা এরকম গাছ ব্যবহার করতে হবে। তাহলে 6টা নম্বরের জন্য কটা গাছ ব্যবহার করতে হবে? এরকম একটা গাছ ব্যবহার করতে হবে। তাহলে বাংলায় 48, তাহলে 48কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 8 48, তাহলে এরকম 8টা গাছ আঁকতে হবে। হ্যাঁ, আমি একটা গাছ, দুটো গাছ, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। ওকে, এবার অঙ্কর ক্ষেত্রে 42, তাহলে 42 ভাজিত 6, 6 7টে 42, 7 হবে। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা রেখে দিলাম। 39, 39 মানে কত? 39কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 36, 6 6 36 প্লাস 3, 3 মানে 1 2, মানে 6 প্লাস 1 2, হাফ। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা আরেই হয়ে যাবে। 36 হয়ে গেল, আর হাফ আঁকা দরকার নেই। ইতিহাসের ক্ষেত্রে 36টা মানে 6টা হবে এখানে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। 51টা মানে কত হবে? 6, 51কে আমরা 6 দিয়ে ভাগ করলে 6 আসছে 48, আর এর সঙ্গে আরও 3টে, মানে এখানে 48 ইন্টু হাফ হবে।
তাহলে 8.5, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ওকে, হাফ টাকার দরকার নেই, গাছ তো আমরা হাফ আঁকতে পারবো না। এবার 30 কত হবে, 5 6 30 মানে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। ওকে, এবার চলে আসো 4 দাগের। 4 দাগের কী দিয়েছে, সরলকোণ ও সমকোণ কাকে বলে চিত্র এঁকে দেখাও। সরলকোণ কাকে বলে আর সমকোণ কাকে বলে চিত্র এঁকে দেখাও। দেখো সমকোণ দেখো কী দিয়েছে, যে কোণের মান 90 ডিগ্রি সমান হয় তাকে সমকোণ বলে। এখানে এডিসি আর কোণ বিডিসি প্রত্যেকটা সমকোণ। ওকে, তাহলে এখানে দেখো এডিসি মানে এই কোণটা, আর কি দিচ্ছে বিডিসি মানে এই কোণটা, এই দুটো কিন্তু সমকোণ। ওকে, এরপরে দেখো লেখা আছে সরলকোণ কাকে বলে, যে কোণের মান 2 সমকোণ বা 180 ডিগ্রি তাকে সমান তাকে সরলকোণ বলে। একটা লম্বা লাইন টেনেছে, তোমরা চাঁদা যদি বসাও, এই চাঁদা যদি আমরা চাঁদাটা এরকম বসাই, এই চাঁদার দেখো একদম এই যে 180 ডিগ্রি গেছে, দেখো এটা হচ্ছে সরলকোণ, এক সরলকোণ, আর এই যে 90 ডিগ্রি মানে এক সমকোণ। ওকে, এই যে চিত্র আঁকতে বলছি, একটা চিত্র আর একটা চিত্র তোমরা একটু এঁকে নিও। ওকে, এরপরে দেখো কী দিয়েছে, স্কেলের সাহায্যে 6.7 সেমি দৈর্ঘ্যর সরলরেখাংশ অঙ্কন করে তার নামকরণ করো। আচ্ছা, স্কেলের সাহায্যে এটা তোমরা নিজেরাও পারবে, তুমি দেখে দিচ্ছি। স্কেলের সাহায্যে বলছে কত ডিগ্রি আঁকতে, 6.7। দেখো এখানে এটা হচ্ছে 6, দেখো এই যে 0, তোমরা কিন্তু অবশ্যই এই স্কেলটাকে এরকম করে ধরবে, ধরে যে 0 লেখা, যে 0-এর উপর যে পুটকিটা আছে এইখান থেকে ধরবে, ধরে এই যে 6, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, 6.7 বলছে, 6.1, এই যে বড়টা মানে 5 6 7, ঠিক মাঝখানটা থেকে 2টো দাগ পরে। ওকে, এবার দিয়ে এরকমটা দাগ টেনে দাও। তাহলে এটা কী দিয়ে লিখবে, 6.7। এবার দিয়ে দাও এ আর বি, হয়ে গেল। এটি করতে বলেছে এখানে। আর কি বলেছে এখানে, সমরেখ বিন্দু আর অসমরেখ বিন্দু বলতে কী বোঝো। দেখো সমরেখ বিন্দু, দেখো একই সরলরেখায় অবস্থিত বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে। দেখো এটা সরলরেখা, এই একটা বিন্দু, 2টো বিন্দু, 3টে বিন্দু, এটা সমরেখ বিন্দু। ঠিক আছে, এখন যদি আমি এই বিন্দুগুলো এইরকম একটা এখানে দিই, একটা এখানে দিই, একটা এখানে দিই, তখন সেটা কী হবে, অসমরেখ বিন্দু হবে, যেটা একই সরলরেখায় অবস্থিত হবে না বিন্দু, তখন তাকে আমরা কী বলবো, অসমরেখ বিন্দু বলবো। তাহলে এখানে সমরেখ বিন্দু পেয়ে গেলাম আর অসমরেখ বিন্দুটা বলে দিলাম। দেখো এরপরে যেটা দিয়েছে, ঘনবস্তু কাকে বলে চিত্রসহ 2টি উদাহরণ দাও। 4 গোয়া দেখো ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দাও। প্রথমে আমি বলতে দিই ঘনবস্তু, দেখো যার বাস্তব অস্তিত্ব আছে এবং যাকে হাত দ্বারা ধরা বা স্পর্শ বা অস্তিত্ব দর্শন করা যায়। দেখো যার বাস্তব অস্তিত্ব আছে এবং যাকে হাত দ্বারা ধরা বা স্পর্শ বা অস্তিত্ব দর্শন করা যায় তাকে ঘনবস্তু বলে। ঘনবস্তুকে আমরা মেনলি 3 ভাগে ভাগ করবো, একটা হচ্ছে একমাত্রিক ঘনবস্তু, আর একটা দ্বিমাত্রিক ঘনবস্তু, আর একটা ত্রিমাত্রিক ঘনবস্তু। একমাত্রিক কোনটা, দেখো যে সকল ঘনবস্তুর কেবলমাত্র দৈর্ঘ্য বর্তমান তাকে একমাত্রিক ঘনবস্তু বলে, যেমন সরলরেখা। ওকে, দ্বিমাত্রিক, দেখো দ্বিমাত্রিক ঘনবস্তু কি, দেখো যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ আছে 2 আছে তাকে আমরা দ্বিমাত্রিক ঘনবস্তু বলবো, যেমন এক টুকরো কাগজ, দেখো দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, এটা আয়তক্ষেত্রও করতে পারো। আর ত্রিমাত্রিক ঘনবস্তু, দেখো যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই আছে, তখন থেকে আমরা ত্রিমাত্রিক ঘনবস্তু। এখন দেখো ইট, দেখো এটা উচ্চতা ইটের, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। ওকে, এবার দেখো এটা প্রস্থ। এবার দেখো আরও ঘনবস্তুকে আমরা 2 ভাগ করবো, একটা হচ্ছে সুষম ঘনবস্তু, একটা হচ্ছে বিষম ঘনবস্তু। সুষম কি, যে সকল ঘনবস্তুর আকার বা আয়তনে কোনো অসঙ্গতি নেই তাকে আমরা বলবো সুষম ঘনবস্তু, যেমন ইট, বই, খাতা ইত্যাদি। আর বিষম ঘনবস্তু কি, যে সকল ঘনবস্তুর আকারের কোনো সঙ্গতি নেই বা অসামঞ্জস্য, ঠিক আছে, তখন তাকে আমরা কী বলবো, বিষম ঘনবস্তু বলবো, যেমন পাথর, কয়লা ইত্যাদি। ওকে, তাহলে আমাদের 4 নম্বর স্কুলটা পুরো কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর আমরা 5 নম্বর স্কুলটা করবো পরের ভিডিওতে। তাহলে আমাদের চ্যানেলে যদি এরকম পরপর তোমরা ভিডিও পেতে চাও, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো। আর অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলটা কমপ্লিট করে ফেলতে পারে।